স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাবচায় বাংলার মূল যে বিতর্ক সেই বিতর্কের দিকে যাব, কিন্তু এই মুহূর্তে একটা ভয়ানক খবর আসছে নিউ টাউন থেকে। আপনারা জানেন নিউ টাউনে আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গিয়েছিলাম ঘুনি বস্তি বলে একটি বস্তিতে, এবং সেই ঘুনি বস্তি নিউ টাউনের ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। 12টি ইঞ্জিন এই মুহূর্তে পৌঁছে গেছে, গোটা বস্তি আগুনে পুড়ে ছারখার। ঘুনি বস্তিতে ছিল বাংলাদেশি কলোনি, এবার সেই বস্তিতেই আগুন। আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেমে আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দাউ দাউ করে জ্বলছে ঘুনি বস্তি। ঘুনি বস্তি নিউ টাউনের স্মার্ট সিটির একটি এলাকা, যেখানে প্রচুর প্রান্তিক মানুষজন থাকেন, কিন্তু তার পাশাপাশি সেই বস্তিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধিক্য ছিল। রিপাবলিক বাংলা সেই বস্তিতে একের পর এক কভারেজ করে বহু মানুষ যারা এই মুহূর্তে সেই বস্তিতে উপস্থিত ছিল সেই ছবি দেখিয়েছে। কিভাবে আগুন লাগলো, এর পেছনে কি রয়েছে কোনো বড় চক্রান্ত? বাংলাদেশি ডেরা যেগুলো তৈরি হয়েছিল সেগুলো পুড়ে খাক। এটা কি কোনো নতুন ষড়যন্ত্র? যারা প্রান্তিক মূল নিবাসী মানুষজন রয়েছেন তাদের বাড়িও কি জ্বালিয়ে দেওয়া হলো শুধুমাত্র বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রমাণ লোপাট করার জন্য? ঘুনি বস্তিতে এই মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘুনি বস্তিতেই বাংলাদেশি কলোনি ছিল। এবার কি তাহলে ইচ্ছাকৃত আগুন জ্বালিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে? এবং এই ঘুনি বস্তিতেই অনেকে মূল নিবাসী আমাদের ভারতীয় অনেকে ছিলেন, প্রান্তিক মানুষজন যারা মাথা গোজার ঠাঁই হিসেবে ঘুনি বস্তিকে বেছে নিয়েছিলেন। তাদেরও কি বাড়ি জ্বালানো হলো? তাদেরও কি বাড়ি ঘর দোর সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হলো শুধুমাত্র বাংলাদেশিদের প্রমাণ লোপাট করতে? আবারও বলছি, আরেকবার আমি সেই ব্রেকিং নিউজটা নেব। নিউ টাউনের ঘুনি বস্তি, যেই ঘুনি বস্তিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠিক করছিল, সেই ঘুনি বস্তিতে আগুন লেগেছে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ড। 12টি ফায়ার ইঞ্জিন এই মুহূর্তে এসেছে। আমাদের রিপোর্টার সেখানে পৌঁছাবে। দেখতে পাচ্ছেন লেলিহান শিখা আগুনের। নিউ টাউনের ঘুনি বস্তিতে আগুনের লেলিহান শিখা, এবং সেই ছবি রিপাবলিক বাংলা এই মুহূর্তে। গোটা বস্তি পুড়ে ছাই। বাংলাদেশিদের বাঁচাতে মূল নিবাসীদের ঘরও কি জ্বালিয়ে দেওয়া হলো? ঠিক হিয়ারিং এর আগে এসআইআর চলাকালীন যখন একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী, যাদের বিভিন্ন বাবা বিভিন্ন মা পাওয়া যাচ্ছে, ভুয়ো আধার কার্ড রেশন কার্ড পাওয়া যাচ্ছে, তাদেরকে যখন হিয়ারিংয়ে ডাকা হবে এবং সেই হিয়ারিং হবে অত্যন্ত কড়া, অত্যন্ত সুদক্ষভাবে, ঠিক তার আগেই ঘুনি বস্তিতে এই আগুন সহজ চোখে নেওয়া যাচ্ছে না। বস্তি থাকা মানেই তো নিয়ে নেবে। ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। এখন সব প্রমাণ লোপাটের ছক করা হচ্ছে এই মুহূর্তে ঘুনি বস্তিতে। নিউ টাউনের ঘুনি বস্তি, আপনারা জানেন ঘুনি বস্তি বহু পুরনো একটি নিউ টাউনের অঞ্চল, যে অঞ্চলে অনেক মূল নিবাসী মানুষজনও একটা সময় ছিলেন।
যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় বেড়েছিল, যেখানে আধিক্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, রিপাবলিক বাংলা বাংলাদেশি অনুপ্রবেশকারী যে রয়েছে ওখানে সেই ছবি দেখিয়েছে। এবার সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কি বাঁচাতে গোটা খুনি বস্তিতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, যাতে বলা যায় যে অগ্নিকাণ্ডের জেরে আমাদের সমস্ত কাগজপত্র সমস্ত কিছু জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। কিন্তু সরকারি যে দপ্তর, সেই দপ্তরে তো খুনি বস্তির যারা মূল নিবাসী তাদের কাগজ থাকবে, তারপরেও কি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাঁচতে পারবেন? আমি প্রতিক্রিয়ার জন্য দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। দীপাঞ্জন দা, যে বস্তিতে আগুন লেগেছে, আগুন মানে ভয়ঙ্কর সেই আগুন, 12টা ইঞ্জিন এই মুহূর্তে ঘুনি বস্তিতে অগ্নি নির্বাপনের কাজ করছে। স্থানীয় মানুষজন তারা এগিয়ে এসেছেন, বহু মূল নিবাসী, আবারও বলছি এই ঘুনি বস্তিতে ভারতীয় বহু মূল নিবাসী মানুষজন রয়েছেন, কিন্তু এই ঘুনি বস্তিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধিক্য বেড়ে গেছিল, ঠিক করছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সেই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি, আবারও দেখাবো। মনে হচ্ছে কোথাও প্রমাণ লোপাটের একটা জায়গা তৈরি করা হচ্ছে, যেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কি বাঁচানোর এবার এই একটা নতুন পন্থা তৈরি হচ্ছে। না ময়ূক, দেখো, এটা শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচানো শুধু সেটাই হচ্ছে না। এটা বাংলার মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে এবার কোনোভাবেই এই এসআইআর এর খপ্পর থেকে আমি বেরোতে পারবো না, এবং 26-এ আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবই, এবং আমার জন্য বিচার ব্যবস্থা, ন্যায় ব্যবস্থা এবং স্টেনলেস স্টিলের মকরমুখী একজোড়া বালা অপেক্ষা করছে আমার হাতে পড়বে বলে। উনি ভয়ে পাগল হয়ে গেছেন। কিন্তু এটা আমি বারবার বলি, আগেও বলেছি, আবার সাবধান করছি বাংলার মানুষকে, এই শুধু আগুন লাগবে নয়, তুমি এরপরে অনেকগুলো জিনিস হতে পারবে। তুমি দেখবে হতে পারে বড় লেভেলের দাঙ্গা হতে পারে, অনেক কিছু হবে, হিন্দু মুসলিম রায়ট বানিয়ে লাগিয়ে দেবে, কিছু গুলি চলবে, কিছু লোকের শবদেহ হবে, অনেক কিছু হবে। কারণ এই মহিলা পারেন না এমন কোনো কাজ নেই, এবং আতঙ্কে দিশাহারা হয়ে গেছে। এটার মধ্যে কোনো বড় ষড়যন্ত্রও থাকতে পারে। এই যে ঘুনি বস্তিতে আগুন, এটা শুধুমাত্র মানে শীতকালে আগুন লাগা, এই ঘটনা তো অনেক জায়গাতে হয়। না, কিন্তু ময়ূক, যেখানে বাংলাদেশি, রোহিঙ্গা এবং অবৈধ ভোটারের সংখ্যা প্রচুর, সেখানেই কেন আগুনটা লাগবে? এবং আমরা এটাও যেন মনে রাখি, দমকল মন্ত্রী তিনিও কিন্তু সন্দেহের খুব একটা বাইরে নেই, কারণ ওনার পারফরমেন্স আমরা মেসি শুদ্ধ দেখেছি। সুতরাং এরা একজোট হয়ে অনেক কিছুই করবে এখন বাংলায়, এটাকে মাথায় রাখতে হবে। পুলিশ প্রশাসনের উপর আমার কোনো ভরসা নেই, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে নজর রাখতে হবে। আরো যদি কিছু এরকম ঘটনা ঘটে, যেটার আমরা আশঙ্কা করছি, ইমিডিয়েট যেন কেন্দ্রীয় সরকার 355 ধারা লাগু করে। এছাড়া কিন্তু বাংলায় নির্বাচন সুষ্ঠুভাবে করাটা অসম্ভব। এসআইআরই কতটা কি করতে পারবে দেখতে হবে আমাদের, কারণ উনি আতঙ্কে দিশাহারা। আর স্বৈরাচারী যখন আতঙ্কে দিশাহারা হয়, তখন তারা কিছুই করতে পারে, এর ইতিহাসে অনেক সাক্ষী রয়েছে। এবং এটা সম্পূর্ণভাবে একটা ষড়যন্ত্র, কোনোভাবেই একটা দুর্ঘটনা নয়। এবং দেখতে হবে যে বাংলায় আর কোথায় কোথায় এরকম কোট আনকোট দুর্ঘটনা ঘটে, কারণ এটা উনি বুঝতে পেরেছেন যে ধরা পড়ে গেছেন, এক্সপোজ হয়ে গেছেন। যত দিন বাড়বে, যত সংখ্যাটা স্পষ্ট হবে, ওই 1 কোটি 1.25 কোটি ভোটার যদি ভুয়ো বেরিয়ে যায়। লাস্ট নির্বাচনে তো বিজেপি আর তৃণমূলের পার্থক্য ছিল 42 লক্ষ বা 43 লক্ষ, যেখানে যদি 1 কোটির অধিক ভুয়ো ভোটার বেরিয়ে যায়, তাহলে উনি জানেন আমার দিন শেষ, এবং তখন উনি কিছুই করতে পারেন। ন্যায়নীতি বোধহীন একজন রাজনীতিবিদ কিছুই করতে পারেন। একদম দীপাঞ্জন, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আগে এই ঘুনি বস্তির ছবি এবং এখনকার এই ঘুনি বস্তির ছবি দেখাচ্ছি। ঘুনি বস্তিতে খুব দামি টিভি, ফ্রিজ, যাবতীয় যা জিনিসপত্র লাগে, যেগুলোকে গেজেট বলে, সেই সমস্ত কিছু ছিল, বহু দাহ্য পদার্থ ছিল। আমাদের প্রতিনিধি মেঘা এই ঘুনি বস্তিতে আগেও পৌঁছেছিল, যখন রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে আমরা লাগাতার ট্র্যাক করছিলাম। আগের একটি প্রতিবেদন দেখাবো এবং এখন মেঘা পৌঁছে গেছে, সেই প্রতিবেদনও দেখাবো। কিন্তু তার আগে মেঘা আগে পৌঁছেছিল সেই ঘুনি বস্তিতে, একবার সেটা দেখাতে চাই। ঐন্দ্রিলার প্রতিবেদনটা দেখি। কিসের জন্য? কাজের জন্য?
না এখানে আগের থেকে তো থাকছি, অনেক আগের থেকে। কত আগে থেকে? তাও 2002 হবে। 2002 থেকে? 2002-এর তালিকায় নাম আছে আপনার? আমার নাম নেই, আমার মার নাম থাকতে পারে অবশ্যই। থাকতে পারে। ভোটার কার্ড আছে আপনার? আমার নেই, আমার মার আছে ভোটার। বানাননি কেন? 18 তো হয়ে গেছে। হ্যাঁ 18 হয়ে গেছে। জন্ম কোথায় বাবা আমার? বাবার জন্ম বাংলাদেশে, মায়ের জন্ম মনে হয় এখানে হবে। বাবা কোথায় জন্মেছে? বাবা জন্মেছে দেশে। বাংলাদেশের কোথায় জন্মেছে? বাংলাদেশে কয়রায়। কয়রায় জন্মেছে? 2 নম্বর কয়রায়। 2 নম্বর গাছ। আবার এখানে কখন এলো, কোন সালে? এসছিল ওই অনেক আগে। পুরে ছাই এই ঘুনি বস্তি যেখানে বিভিন্ন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশিরা ব্যাপক সংখ্যায় ছিলেন। গোটা বস্তিটা পুরে ছাই হয়ে গেছে, দুর্ভাগ্যজনক। মূল নিবাসী যারা ভারতীয় মূল নিবাসী, বহু প্রান্তিক মানুষ, তারা একটা সময় ঘুনি বস্তিতে থাকতেন, তাদেরও ঘরদোর কি পুড়িয়ে দেওয়া হলো শুধুমাত্র বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাঁচাতে? আমাদের প্রতিনিধি মেঘা এই মুহূর্তে পৌঁছে গেছে। ভয়ঙ্কর অবস্থা মেঘা, ওখানকার পরিস্থিতিটা দেখাও। 12টা ইঞ্জিন এই মুহূর্তে এসেছে। খুব আনফর্চুনেট ঘটনা, এবং এভাবে দাউ দাউ করে চলে গেল গোটা এই ঘুনিবস্তি। একেবারে ময়ূখ, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, এই মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। একেবারে আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগণ সেই ছবি তুলে ধরছে। এখনো পর্যন্ত গোটা বস্তি দাউ দাউ করে জ্বলছে। 12টি ইঞ্জিন এখনো পৌঁছতে পেরেছে, বেশ কিছু ইঞ্জিন এখনো আসার চেষ্টা করছে। যেহেতু অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সেই কারণে এখনো পর্যন্ত আরো যে ইঞ্জিনটা ঢোকার চেষ্টা করছে দমকলের ইঞ্জিন, তা কিন্তু এখনো পর্যন্ত প্রবেশ করতে পারছে না। আগুনের লেলিহান শিখা, দাউ দাউ করে আগুন জ্বলছে। যে বস্তিগুলো রয়েছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, সেই ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আমি যাওয়ার চেষ্টা করবো একটু সেই দিকে। আমার পেছনে তুমি সাবধানে রিপোর্টিং করো, খুব বেশি, হ্যাঁ একদম এইখানেই থাকো, খুব বেশি এগিয়েও না। করে এই মুহূর্তে আগুন জ্বলছে, ভয়ঙ্কর ছবি। এবং বস্তিগুলোর পেছনে জামা কাপড় বালতি আমরা দেখতে পাচ্ছি। বস্তির চাল, যে চালগুলো ছিল, সেই চালের ওপরে যেভাবে তারা তাদের জিনিসপত্র তারা রাখতেন, সেগুলো দাউ দাউ করে এই মুহূর্তে জ্বলছে। আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া তুমি দেখতে পাচ্ছ। মেঘা, ওখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা কি বলছেন? একবার একটু তাদেরকেও ক্যামেরার সামনে আনো, তাদেরকেও একটু শোনাও। এটা মর্মান্তিক ঘটনা, কিন্তু এর পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র রয়েছে? মেশিন ঢুকতে পারছে না, ইঞ্জিন ঢুকতে পারছে না। কিভাবে আগুন লেগেছে দাদা? আগুনটা এখানে কিভাবে লেগেছে সেটা আমরা জানি না। কটার সময়? এখন 6:30, এখন ম্যাক্সিমাম 2 ঘন্টা আগুনটা লেগে গেছে। দমকল কখন এসছে? দমকল যা এসছে, দমকলের 2টো গাড়িতেই জল ছিল না দমকলের গাড়িতে। কি অবস্থা? পাইপও খারাপ। হ্যাঁ, দমকলের পাইপ খারাপ। মানে প্রথমত আসতে দমকল আইছে, 2 ঘন্টা পর দমকল বাড়িতে জল নেই। সেই পাইপ আমরা নিজেরা গুছিয়ে দিয়েছি, এবং এই গাড়ি যে জলটা এসছে, এই গাড়ির পাইপ আমরা নিজেরা খুলে নিয়েছি। ঘন্টা পর দমকল এসছে ময়ূক, 2 ঘন্টা পর। এবং জলের পাইপ খারাপ ছিল, পাইপলাইন গাড়িতে জলই ছিল না, জলও ছিল না। জল ছিল না, পাইপ খারাপ, জলই ছিল না। এই গাড়িটা আমরা নিজেরা পাইপ খুলে টেনে নিয়ে এসছি। মানে আপনারা কাজ করছেন, প্রথমে আপনারা কাজ শুরু করেছেন। বালতি করে পানি দিয়ে যতটা আমরা পেয়েছি ততটা আমরা জল দেওয়ার কাজ আপনারা শুরু করেছেন সকালে। গাড়ি এখন এসছে, পাইপ পুরো টানতে লাগছে আমরা। এবং এই ঘুনি বস্তিতে কারা থাকতো দাদা, কারা থাকতো? এখানে আমাদের প্রতিবেশী লোকই স্থানীয় মানুষ সব এখানে বসবাস করতো, ঠিক আছে, সবাই থাকতো। আপনারা সবাই ঠিক রয়েছেন? সবাই বেরিয়ে আসতে এখন বর্তমানে বলা যাবে না, যতক্ষণ না আপনার সবাই বেরিয়ে আসতে পেরেছে, যারা ভেতরে ছিল সবাই মোটামুটি এখন ওর ভেতর কি হয়েছে? সরকার থাকতে 2টো গাড়ি কি করে খালি আসে? সরকার কিরকম? আর পাইপ খারাপ, আবার পাইপ খারাপ। দমকলের ইঞ্জিন আসতে দেরি করেছে। কি বলবেন দমকল মন্ত্রীকে? কি বলবেন? পুরো শেষ হয়ে গেছে, মেশিন আস্তে আস্তে সব শেষ। কি বলবেন দমকল? দেখেন পানির স্পিডটা দেখেন কিরকম। একটা পাইপলাইন ময়ূক, এই মুহূর্তে ছবিটা একটু দেখো, রিপাবলিক বাংলার দর্শকরা ছবি দেখুক। এই আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। একটা পাইপলাইন কাজ করছে, কাজ করছে এই মুহূর্তে। এই দেখুন যে একটা পাইপলাইন কাজ
আমি এখানে দীপ্তাশ্ব যশও রয়েছেন বিক্রম ব্যানার্জি এবং আজিজুল সাহেব রয়েছেন এই মুহূর্তে। প্রত্যেকের কাছে এক এক করে প্রতিক্রিয়াটা নেব। মেঘা, তুমি এই টানা লাইভটা দেখিয়ে যাও। দীপ্তাশ্ব যশ, কি মনে হচ্ছে, নজর ঘোরাতে না বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে? এই সেই ঘুনিবস্তি যেখানে রিপাবলিক বাংলার লাগাতার কভারেজ করেছিল। কালকে যদি মমতা ব্যানার্জি ঘোষণা করেন যে ডকুমেন্ট পুড়ে গেছে, ক্যাম্প করে ডকুমেন্ট দেওয়া হবে, তাহলেই এই সন্দেহ দৃঢ় বিশ্বাসে পরিণত হবে। এবং আমার ধারণা এরকম আগুন শুধু এই একটা জায়গায় নয়, কলকাতা, হাওড়া, উলুবেড়িয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এবং বর্ধমান, এরকম কিছু জায়গায়, বেশ কিছু জায়গা বস্তিতে এরকম আগুন লাগবে এখন। এবং দমকল, মানে জল ছাড়া দমকল, ইঞ্জিন ছাড়া ট্রেন, আর মানে সমুদ্র ছাড়া জাহাজ, মানে এ কখনো তুমি শুনেছো? শোনোনি? ঠিক। আমি আজিজুলদা এবং বিক্রমদার থেকেও প্রতিক্রিয়া নেব। আজিজুলদা, ওখানে যারা মূল নিবাসী বাসিন্দা তারা বলছেন দুটো দমকলের গাড়ি এলো, সেখানে কোনো জল নেই, নিজেরা বালতি করে জল দিয়েছে। মেসির মূর্তি ধুতে দমকলের গাড়ি ব্যবহার করা হচ্ছিল আজিজুলদা, আর এখানে এই ঘুনি বস্তির আগুন আমি জানি না 2 ঘন্টা ধরে জ্বললে কাদের সুবিধা হয়, মানে এটা কি চলছে? প্রশাসন চলছে আজিজুলদা? দেখো, আমার গবেষণার কাজে বস্তি নিয়ে, কিন্তু পৃথিবীর যে কোনো দেশের বস্তিবাসী মানুষেরা সবচেয়ে অনিশ্চিত জীবন। আপনি দার্শনিক হয়ে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গেলেই আপনি দার্শনিক হয়ে যান। যে কথাটা বলবো, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই, আপনি দার্শনিক হয়ে যান দাদা। পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই হয়ে গেছে কথাটা হচ্ছে যে পাগল না ছাগল, আগুন লেগেছে, ছাড়া দমকল পাঠিয়ে দিলে। বলেনি না অসভ্যতা করো না। বলেনি আজিজুলদার প্রতিক্রিয়াটা নিয়ে কথা না দীপ্তাশ্ব আজিজুলদার প্রতিক্রিয়াটা নিয়ে আমরা আসছি আপনার কাছে। যুব ভারতী ছাড়া করে দিলেন, এখন জল ছাড়া দমকল পাঠিয়ে লাগে, কিন্তু তার সঙ্গে এসআইআর এর কি সম্পর্ক আছে আমি জানি না। বরং তুমি খোঁজো দায়িত্বশীল। আরে চুপ করো না, অসভ্যের মতো চিৎকার করো না। বলেনি এখন আমি বিতর্কে যাচ্ছি না, একদম আলাদা প্রতিক্রিয়াগুলো নিচ্ছি। অসভ্যের মতো চিৎকার করো না, চুপ করো না। হ্যাঁ, যেটা বলি, কি বলবো তো নাকি বলুন আজিজুলদা। হ্যাঁ, যেটা প্রতিক্রিয়াটা দিন। আমার খুব সিম্পল কথা, এই ঘুনি বস্তিতেই একাধিক লোকজনের ডকুমেন্ট ছিল না। এই ঘুনি বস্তিতে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল, এমনকি হাকিমপুরে পর্যন্ত এই ঘুনি বস্তিতে থাকি তার টেস্টিমোনিয়াল এসেছিল দাদা। মানে আমি জানি না 2 ঘন্টা ধরে একটা বস্তির আগুন নিভাতে কতক্ষণ লাগে, 6:30 থেকে রাত 8টা এখনো আগুন জ্বলছে, আর এই অবস্থা দাদা দেখুন। তাই বলে আগুনের সঙ্গে তুমি এসআইআরকে যুক্ত করলে অদ্ভুত। চলাকালীন হিয়ারিং হবে, তার আগে এই ঘুনিবস্তিতে বারবার বলা হচ্ছিল যে এনিউমারেশন ফর্ম 100% ফিল আপ হয়েছে। আমরা বারবার মিডিয়ার ফোকাস ছিল। আমি জানি না এটাও কি একটা সম্ভাবনা হতে পারে? না, সেটা তো তোমরা বলতে পারবে। ওখানে যাও, এর বারবার তোমরা গেছো, গিয়ে দেখো যে কত সংখ্যা সেখানে বাদ গেছে আর কত সংখ্যক ভোটারের নাম উঠেছে, সেইগুলো তোমাকে বলতে হবে। তো তোমরাই বলতে পারবে, কারণ তোমরা সেখানে যাও, এর আগেও কভার করেছো। বিষয়টা হচ্ছে ওই যে তুমি একের পর এক প্রোগ্রামে যেটা করেছিলে, যে ওই রোহিঙ্গা ধরা পড়বে, তারপরে তোমার বাংলাদেশি জেহাদি ধরা পড়বে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। এই যে জোড়াসাঁকো, চৌরঙ্গি, কিভাবে হয়েছে, বালিগঞ্জ, শ্যামপুকুর, কাশীপুর, বেলগাছিয়া, বেলেঘাটা, এগুলোতে সব রোহিঙ্গা বাস করে, তাই তো? রোহিঙ্গা বাস করে। কাশীপুর, বেলগাছিয়াতে কারা থাকে? জোড়াসাঁকোতে কারা ঢুকেছিল? আরে আজকে আপনারা শুনুন, জিহাদিদের কষ্ট হবে, কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী চলে গেলে জিহাদিদের কষ্ট হবে, জানা কথাই। কিন্তু হাকিমপুর দিয়ে কারা বেরোলো? হাকিমপুরে কারা চলে গেল? 66 লাখ সন্দেহজনক ভোটার, এরা কারা? যাদের 15 বছর বয়সে বাবা হয়েছে, 6 বছর বয়সে বাবা হয়েছে, দাদু হয়েছে, জোড়াসাঁকোতে 72 সব তারপরে কোথায় চৌরঙ্গি। আচ্ছা, আমি দুজনকে থামাচ্ছি, আমি দুজনকে থামাচ্ছি। এই ব্রেকিং নিউজটা নিতে হবে আমাকে এই ব্রেকিং নিউজটা নিতে হবে। আমি অনুরোধ করছি বাকিদের একটু থামাচ্ছি। আমি বিক্রম ব্যানার্জির কাছে যাওয়ার আগে এই ব্রেকিং নিউজটা আমি নিচ্ছি। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার মারাত্মক অভিযোগ। আমি জানি না 2 ঘন্টা ধরে এই আগুন কেন জ্বালিয়ে রাখা হচ্ছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার মারাত্মক অভিযোগ। দমকলের গাড়িতে জল ছিল না বলে অভিযোগ স্থানীয়দের। দমকলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দমকলের একটি ইঞ্জিন, তার পাইপ ফাটা ছিল বলে অভিযোগ।
বেশ কিছুক্ষণ একটি ইঞ্জিন কাজ করেছে। মারাত্মক অভিযোগ যে আগুন 6:30টায় লেগেছে, সেই আগুন 8:17 এখনো নেভানো গেল না। এসআইআর এর বাতাবরণ, এসআইআর এর হিয়ারিং এর ঠিক আগে বাংলাদেশি অনুপ্রবেশকারী যে বস্তিতে ঠিক করছিল, মূল নিবাসীরা যে বস্তিতে বিরক্তি প্রকাশ করেছিল যে হ্যাঁ এই ঘনি বস্তিতে বহু বাংলাদেশি এসেছে, সেই বস্তিতে কেন এভাবে আগুন লাগিয়ে দেওয়া হলো শুনি। আগুনটা এখানে কিভাবে লেগেছে সেটা আমরা জানি না। কটার সময় এখন 6:30, এখন ম্যাক্সিমাম 2 ঘন্টা আগুনটা লেগে গেছে। দমকল কখন এসছে? দমকল যে এসছে, দমকলের 2টো গাড়িতেই জল ছিল না। দমকলের গাড়িতে কি অবস্থা? পাইপও খারাপ। হ্যাঁ, দমকলের পাইপ খারাপ। মানে প্রথমত আসতে দমকল আইছে 2 ঘন্টা পর দমকল বাড়িতে জল নেই। সেই পাইপ আমরা নিজেরা গুছিয়ে দিয়েছি এবং এই গাড়ি যে জলটা এসছে, এই গাড়ির পাইপ আমরা নিজেরা খুলে নিয়েছি। দমকল এসছে এবং জলের পাইপ খারাপ ছিল। পাইপলাইন গাড়িতে জলই ছিল না, জলও ছিল না। জল ছিল না, পাইপ খারাপ। এই গাড়িটা আমরা নিজেরা পাইপ খুলে টেনে নিয়ে এসছি। মানে আপনারা কাজ করছেন, প্রথমে আপনারা কাজ শুরু করেছেন। বালতি করে পানি দিয়ে যতটা জল দেওয়ার কাজ আপনারা শুরু করেছেন সকালে। করে যতটা পাইপ খারাপ, জল দমকলের ইঞ্জিন আসতে দেরি করেছে। কি বলবেন দমকল মন্ত্রীকে? কি পুরো শেষ হয়ে গেছে, মেশিন আস্তে আস্তে। আমি মেঘার কাছে আবার যাব সরাসরি। মেঘার ওখানে দমকলের যারা কর্মীরা রয়েছেন এবং বাকিরা যারা রয়েছেন, আমি প্রশ্ন করছি দমকল মন্ত্রী কোথায়? মেসির ঘটনার পর থেকে দমকল মন্ত্রীকে পাওয়া যাচ্ছে না। সেই সিকোয়েন্সও আমাদের যারা প্রতিনিধি এলিনা গেছিল সকালবেলা, দমকল মন্ত্রীকে পাওয়া যাচ্ছে না। আমরা জানি না দমকল মন্ত্রী কোথায়। বিক্রম ব্যানার্জি, ডাল মে কুচ কালা হে 2 ঘন্টা ধরে একটা নিউ টাউনের একটি ক্ষুদ্র বস্তি এলাকায় সেখানে আগুন জ্বলছে। আমরা কলকাতাবাসী হিসেবে চুপচাপ দেখছি। দমকল যে ইঞ্জিন পাঠালো তাতে জল নেই। মেসির মূর্তি ধোয়ার জন্য, সেই ছবিও আমি অনলাইন করতে বলছি, মেসির মূর্তি ধোয়ার জন্য দমকলের গাড়ি ব্যবহার হয়েছিল, আর এখানে দমকলের গাড়িতে জল নেই। বিক্রমবাবু, দেখুন, আজকে যা ঘটনা শোনা যাচ্ছে এটা কিন্তু কোনোভাবে সন্দেহের ঊর্ধ্বে নয় যে একটা কলকাতা শহরতলি, সেখানে আগুন লেগেছে এবং দমকল আসতে এত দেরি করলো, প্রায় 2 ঘন্টার ওপর দেরি করলো, এটা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। তারপরে দেখা যাচ্ছে দমকলের যে ইঞ্জিনগুলো এসেছিল আগুন নেভানোর জন্য, তার মধ্যে জল নেই। এখন এটা উদ্দেশ্য প্রণোদিত না এটা মানে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু একটা সুস্পষ্ট তদন্ত করা উচিত বলে আমি অন্তত মনে করি। এবং এই তদন্তটা আমার যেটা ধারণা, এই রকম একটা এসআইআর বা এরকম একটা বাংলার আবহেতে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কাউকে দিয়ে তদন্ত করানো উচিত বা জুডিশিয়াল এনকোয়ারি করানো উচিত কোনো একজন রিটায়ার্ড জাজকে দিয়ে। কারণ এটা একটা খুব বড় ঘটনা। যেরকম ধরনের অভিযোগ উঠে আসছে যে একটা বস্তিতে অনেক নাকি বাংলাদেশি ছিল, এই মুহূর্তে এসআইআরের একটা আমাদের রাজ্যে এসআইআরের জন্য তার সিস্টেম, তার কার্যকলাপ চলছে। এইবারে যাদের নাম বাদ পড়ে গেছে তারা আবার নতুন করে এখন হিয়ারিংয়ে যাবে। স্বাভাবিক কারণে যদি এরকম আগুন লাগার ঘটনা ঘটে, এবং এটা এই প্রথম আমি শুনলাম, এরপরে যদি আরও ঘটে, তাহলে অনেকেই এই প্লিটা নেওয়ার চেষ্টা করবে যে আগুন লেগে গেছে, আমাদের কাছে নথি বা ডকুমেন্টস নেই। এখন সেইটাকে কেন্দ্র করে যদি কোনো কারণে অন্য কোনো অনুপ্রবেশকারী সুবিধে পেয়ে যায় বা কিছু পেয়ে যায়, এটা কিন্তু খুব মারাত্মক দিক বলে আমি মনে করি। এবং সেটা রাষ্ট্রের ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ভালো দিক হবে না। সেই জন্য এটার একটা খুব তাড়াতাড়ি তদন্ত হওয়া আমার মনে হয় খুব প্রয়োজন, এবং সেটা কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি বা কোনো জুডিশিয়ারির রিটায়ার্ড জাজ এরকম কোনো ধরনের লোককে দিয়ে। কারণ আগুন লাগার ঘটনাগুলোর মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি, মামলা মকদ্দমাতে বিভিন্ন সময় আমরা দেখেছি, অনেক সময় আগুন লেগে যায়, অনেক সময় আগুন লাগিয়ে দেওয়া হয়। এখন সেটা বিজনেস ওরিয়েন্টেড হাবগুলোতেও হয়, একদম এবং বিজনেস ওরিয়েন্টেড হাবগুলোতে অনেক সময় পলিটিক্যাল ক্ষেত্রেও কিন্তু হয়। এটা কিন্তু হয় না একেবারে তা নয়। তবে যেরকম ধরনের চিত্র উঠে আসছে বা যেরকম ধরনের ঘটনা শোনা যাচ্ছে, যে এরকম 2 ঘন্টা পরে দমকলের গাড়ি এসেছে, কেন আগুন লাগলে তো তাদের তো সঙ্গে সঙ্গে রেসপন্স করা যায়। গাড়ি এসেছে গাড়িতে নাকি কোনো কিছু দেখাতে চাইছে। মেঘা, একবার আমি বিক্রম দা, আমি আপনাকে একটু থামাচ্ছি, মেঘার অডিও আমি আপ করতে বলবো। মেঘা কিছু দেখাচ্ছে। মেঘা, এটা কি চলছে ওখানে? একেবারে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম, আমি নিজে ভিজে গেছি, তার কারণ পাইপলাইন ফেটে গিয়েছে। পাইপলাইন ফাটা, আপনারা ফাটা নিয়ে
ফাটা নিয়ে এসছে ফাটা নিয়ে এসছে আপনারা ঠিক করছেন আপনারা হেল্প করছে আমরা হেল্প করছি আপনারা হেল্প করছেন আমরাই তো হেল্প করছি দমকল কর্মী এখানে নেই এখানে দমকল কর্মী নেই কোথায় দমকল কর্মী? ওনারা ট্রেনিং নিয়েছে কিসের জন্য আমি এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আমি ভিজে গেলাম পুরো এখানে ঠিক এই জায়গাটা একটু দাদা সরতে বলবো আমি একটু দেখাবো ঠিক এই জায়গাটা এখানে আমি খুলিনি দাদা আমি খুলিনি এখানটা খোলা যাচ্ছে না খোলা গেলেই কিন্তু জল বেরোচ্ছে এখানে খোলা যাচ্ছে না কথা হবে যাও এখানে কি আপনারাই আমরা ঠিক করছি আমরা এনারাই ঠিক করছেন এবং এখান থেকে জল বেরোচ্ছে এখানে কোনো দমকল কর্মী নেই আমি প্রথমে চেক করেছিলাম এবং তারপর তারা এখান থেকে চলে গিয়েছেন এখানে ঠিক ওই দিকে দমকল কর্মী প্রথমে এখানে ছিলেন আমার পেছনে যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ একটি পাইপলাইনের মাধ্যম দিয়ে এখানে এই মুহূর্তে কাজ করছে এবং ঠিক এই যে পাইপলাইন ঠিক সরাসরি সেই বস্তির দিকে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আগুন নেভানোর এই মুহূর্তে কাজ চলছে ময়ূক সেই ছবি দেখতে পাচ্ছ এবং আমি একবার পিসিআরকে বলবো আমাকে ব্যাক করাতে আমি একটা জিনিস আমি প্রশ্ন করতে চাই এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন নেব এই মুহূর্তে দমকল মন্ত্রী কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় এবার দমকল মন্ত্রকটাও তাহলে নিজে নিয়ে নিন দমকল মন্ত্রী তিনি সুজিত বসু সকাল থেকে আমাদের প্রতিনিধি তাকে পায়নি কাল থেকে তিনি নেই কবে টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে অরূপ বিশ্বাস কোনো কথা বলছে না সুজিত বসু কোনো কথা বলছে না দমকল মন্ত্রী 6:30 আগুন লেগেছে এখন 8:23 বাজে দমকল মন্ত্রীকে দেখা যাচ্ছে না দমকল মন্ত্রী আদৌ আছেন না বিদেশে চলে গেছেন দমকল মন্ত্রী আদৌ আছেন যদি থাকেন লেক টাউনের বাড়ি থেকে নিউ টাউনের ঘুনি বস্তি যেতে হার্ডলি আপনার ওই লাল বাতি নীল বাতি অরেঞ্জ বাতি এই হলদে সবুজ ওরাংওটাং বাতি এই সমস্ত বাতিতে যেতে যে কোনো ভিভিআইপি যারা আসলে আধিক্যতা করে মেসির সামনে সেই ভিভিআইপিতে যেতে সময় লাগে 15 মিনিট এখন অবধি 2.5 ঘন্টা হয়ে গেছে এখন অবধি সুজিত বসুকে দেখা যাচ্ছে না কেন আমি তো অনুরোধ করছি সুজিত বসুকে আমি বলবো আমরা ফোনে পাচ্ছি না সুজিত বসু আপনার যদি সাহসিকতা থাকে আপনি ফোনে ময়ূককে এই মুহূর্তে আপনি রিয়াকশন দিন আপনার ফোনে আমরা পাচ্ছি না আমরা জানি না কে ফোন ধরছে আপনি কোথায় বাংলার মানুষ এই মুহূর্তে দমকল মন্ত্রীকে স্পটে চায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার ক্রীড়ামন্ত্রীর মতন দমকল মন্ত্রীও না থাকে তাকেও রিজাইন করতে বলুন আপনি নিজে এই দমকল মন্ত্রকটাও নিজে নিয়ে নিন নিজের হাতে নিয়ে নিন কারণ এই মুহূর্তে ময়ূকের যে প্রশ্ন সেই প্রশ্ন আমি বারবার করছি দমকল মন্ত্রী কোথায় ভাই বাংলায় দমকল মন্ত্রী কোথায় ঘুনি বস্তির মতন একটি সেন্সিটিভ জায়গায় 2.5 ঘন্টা হয়ে গেল এখনো এই দাউ দাউ করে আগুনটা জ্বলছে এখন অবধি দমকল মন্ত্রীর কোনো কমিউনিকেশন পাচ্ছি না দমকল মন্ত্রী এখন অবধি স্পটে নেই আমরা দেখতে চাই দমকল মন্ত্রী তিনি ঝাঁপিয়ে পড়ে স্পটে কাজ করছেন আমি পিসিআরকে বলবো এই মারাত্মক ছবিটা যদি অনলাইন হয় দেখাতে মানে কুৎসিত লাগছিল ছবিটা লিওনেল মেসির মূর্তি ধোয়ানোর জন্য দমকলের গাড়ি ব্যবহার হয়েছে জল দিয়ে পাইপ দিয়ে ধোয়ানোর জন্য ভালো করে দেখুন এই ফুল ফ্রেমে একটু দেখাই সুজিত বসুর পয়সা কত আমাদের ট্যাক্সের টাকায় দেখুন মেসির মূর্তি দমকলের গাড়িতে দমকলের ইঞ্জিনের জল দিয়ে মেসির মূর্তি ধোয়ানো হয়েছে আর এই ঘুনি বস্তিতে আগুন নেভানোর টাইম নেই সুজিত বসুর দেখা নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বাংলায় দমকল মন্ত্রীর এখন দেখা পাওয়া যাচ্ছে না পুরে খাক ঘুনি বস্তি মানস ভট্টাচার্য এই মুহূর্তে যদি অনলাইন থাকেন আমি মানস ভট্টাচার্যকে জিজ্ঞেস করবো এই দুটো ছবি দেখিয়ে মেসির মূর্তি ধুতে জলের অপচয় আর পুরে খাক ঘুনি বস্তি সেখানে জলই নেই আমি মানস ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে আমি আবার মেঘার কাছে যেতে চাই মেঘা একবার জিজ্ঞেস করো ওখানকার মানুষদের লেক টাউনে যে মেসির মূর্তিটা তৈরি হয়েছে সেটা সকাল বিকেল পরিষ্কার করার জন্য দমকলের ইঞ্জিনের জল ব্যবহার হচ্ছে আর এখানে পাইপ ফেটে ঘুনি বস্তিতে আগুন নেভানো যাচ্ছে না মানুষজন ওখানে কি অবস্থা পাইপ ফেটে একবার একটু দেখাও চিত্রটা সুজিত বসু এই মুহূর্তে অবশেষে এসছেন রিপাবলিক বাংলায় লাগাতার দেখার পরে নির্লজ্জ সুজিত বসু অবশেষে 2.5 ঘন্টা পরে এসেছেন 2.5 ঘন্টা পরে নির্লজ্জ সুজিত বসু এখন এসেছেন
সুজিতদা, এই পরিস্থিতি একটু দাঁড়ান, আমাকে আগে বুঝতে দিন, 2 মিনিট দাঁড়ান, আমি 2 মিনিট পরে কথা বলবো। আচ্ছা, সুদীপ বসু এই মুহূর্তে গোটা জায়গাটি দেখবেন, রিপাবলিক বাংলার প্রশ্নের উত্তর তিনি জানাবেন। একটু অপেক্ষা করুন, জানাবো। সুদীপ বসু তিনি বলবেন এলাকাটা দেখতে দিন, 2 মিনিট দাঁড়ান, জানাবো। আমরা লাগাতার কভারেজের পর এই মুহূর্তে মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ময়ূক। না, এটা মহৎ কাজ করেননি, কোনো মহৎ কাজ করেননি। এখনো আগুন দেখুন সুজিত বসুর পেছনে, মনে হচ্ছে শ্রীভূমির পরের কোনো এলইডি শো হচ্ছে। ইয়ার্কি পেয়ে বসেছে এই নেতা মন্ত্রীরা, খালি টাকা তুলবে, মেসির প্রোগ্রাম থেকে টাকা, এই থেকে টাকা, ওই থেকে টাকা, জলের থেকে টাকা। আমি তো বলবো এই মুহূর্তে, আমি ব্যাক করানোর জন্য বলবো দর্শকের সঙ্গে, এই মুহূর্তে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভালো করে দেখুন, এই নেতারা, এই মন্ত্রীরা, বিক্রমদা যে কথাগুলো বলছিলেন একবার একটু শোনাই। মেঘা, ওখানে কিছু কিছু হচ্ছে, শুনি। রোহিতদা, সুজিত বসু এলাকার সবার সঙ্গে কথা বলছেন, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। সুজিত বসু তিনি এই মুহূর্তে সকলের সঙ্গে কথা বলছেন। আমি খুব নির্দিষ্টভাবে এই ছবিটা, আমি বলবো আমার পাশে যে ছবিটা, আগুনের ছবিটা, সেই ছবিটা চালাতে, এবং আপনাদেরকে আমি প্রশ্ন করছি, 2.5 ঘন্টা, 6:30 আগুন লেগেছে, এখন 8:30 বাজে, প্রায় 2.5 ঘন্টা হতে চললো, আগুন এখনও নেভেনি। প্রথমে যে দমকলের গাড়ি এসেছিল, সেই দমকলের গাড়িতে কোনো জল ছিল না। পরে যে দমকলের গাড়ি এসেছে, আমাদের প্রতিনিধি মেঘা দেখাচ্ছে যে সেই দমকলের গাড়িতে ফেটে গেছিল, পাইপ ফেটে গেছিল। আমি নির্দিষ্টভাবে আপনাদের বলছি, মেসির মূর্তিতে, যে মূর্তিটা আমি জানি না কোন টাকা দিয়ে করা হয়েছে, সেই মূর্তিতে যেভাবে জলের অপচয় হয়েছে, মূর্তি ধোয়ার জন্য দমকলের জল কেন? দমকল এটা কি সরকারি মূর্তি? এটা তো শ্রীভূমির মূর্তি, এটা তো সুজিত বসুর নিজের তৈরি করা একটি মূর্তি। এটা কি সরকারি প্রোগ্রাম ছিল? যদি সরকারি প্রোগ্রাম হয়, সুজিত বসুর টাকা ফেরত দিন। যে টাকা মেসি স্ক্যাম থেকে লুটে নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাসের পাশাপাশি, তাহলে আপনাকেও ধরতে হবে, টাকা ফেরত দিন। আর যদি এটা এই শ্রীভূমির পুজো হয়, তাহলে এই জলের অপচয় কেন? একটা অসভ্যতা চলছে। বিক্রমদা, 20 টাকার জল 200 টাকায় বিক্রি হচ্ছে একদিকে, আর অন্যদিকে জলের অভাবে 2.5 ঘন্টা ধরে ঘুনি বস্তিতে আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আর মেসির মূর্তি ধোয়া হচ্ছে জল দিয়ে। মানে এর থেকে নির্লজ্জতা বোধহয় আমি আর অন্য কোনো রাজ্যে হয়তো দেখতে পাবো না। সুজিত বসুরা যেটা করছেন এই রাজ্যে, দেখুন, 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, এটা কিন্তু একটা বড়সড় স্ক্যাম। ঠিক, এটা কিন্তু একটা তদন্ত হওয়া দরকার। পুরো এই যে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনাটা ঘটেছে, যে পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, এটার পুরোটারই কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট কোনো সংস্থাকে দিয়ে তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। গভর্নমেন্ট একটা কমিশন গড়েছে, কিন্তু সেই কমিশনটা, আমার ব্যক্তিগত মত, সেটা হলো সরকারের দ্বারা নিয়ন্ত্রিত একটি কমিশন।
কালকে হাইকোর্টে মামলা আছে, দেখা যাক হাইকোর্ট কি বলে এখানে। কিন্তু এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কোনো কমিশন যেখানে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত নয়, যেরকম আমরা দেখেছিলাম স্কুল সার্ভিস কমিশনের রঞ্জিত বাগ কমিটি করা হয়েছিল, সেই রঞ্জিত বাগ কমিটি কিন্তু কোনোভাবে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত কমিটি ছিল না। এরম ধরনের কোনো কমিটি যেটা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত নয় বা সরকার ইন্ডিপেন্ডেন্ট বলে দেখাচ্ছে পাবলিকের কাছে, কিন্তু আদতে পুরো কন্ট্রোলটা সরকারের হাতে আছে, এরম ধরনের কোনো কমিটির বাইরে গিয়ে এটা কিন্তু তদন্ত করানো উচিত ছিল বলে আমি অন্তত মনে করি, নইলে সঠিক তথ্য কোনোভাবেই উঠে আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে হলো এটার পেছনে যা আগুন লাগার ঘটনাটা, যেটা আমার দেখে লাগছে এই মন্ত্রী যে 2 ঘন্টা পরে হলেও এসেছেন, সেটা হলো আপনারা যারা সংবাদ মাধ্যমের মানুষজন রয়েছেন বা রিপাবলিক বাংলা এটা এমনভাবে বললেন যে আলটিমেটলি আমার মনে হলো যে মন্ত্রীমশাইকে আসতে বাধ্য করা হলো, উনি এসেছেন। কিন্তু ঘটনাটা যেটা সবথেকে বড় দুঃখের বিষয় সেটা হচ্ছে হলো যে জল দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই ইঞ্জিনগুলো বা পাইপ ফেটে যাচ্ছে বা জল দিতে পারছে না, এটা কিন্তু একটা সন্দেহজনক ব্যাপার। এটার কিন্তু একটা স্পেসিফিক এনকোয়ারি না হলে এটা কিন্তু বোঝা যাবে না যে এটা এই যে যুবভারতীর ঘটনাটা ঘটেছে এটা দৃষ্টিটা এখান থেকে ঘোরানোর জন্য না এসআইআরের কিছু ইয়ের জন্য। বিশেষ করে যদি এসআইআরের ব্যাপার নিয়ে কোনো প্রিপ্ল্যান দিয়ে থেকে থাকে, ইট ইজ ভেরি ডেট্রিমেন্টাল ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি হয়ে দাঁড়াচ্ছে। আমার ব্যক্তিগত মত, এবারে প্রশাসন এটা দেখবে, তার পরবর্তীকালে যদি দেখা যায় যে আলটিমেটলি কিছু না হয়, শেষমেশ তো মানুষকে কোর্টের কাছেই এই বিষয় নিয়ে আমি বলবো পশ্চিমবাংলাতে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে পশ্চিমবাংলাতে কিন্তু প্রমাণ লোপাট এই যে বিষয়টা, এটা কিন্তু আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ইনসিডেন্টে দেখে এসেছি এবং অভিযোগ পেয়েছি। ফর এক্সাম্পল ধরুন আরজি করের ঘটনা, সেখানেও কিন্তু প্রমাণ লোপাটের একটা ঘটনা আমরা পেয়েছি। স্কুল সার্ভিস কমিশনে যে দুর্নীতি সামনে এসেছিল, সেখানে সুপ্রিম কোর্ট রায়ের মধ্যেই লিখছে যে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে স্কুল সার্ভিস কমিশন এরা কিন্তু প্রমাণ লোপাটের বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এটা কিন্তু পশ্চিমবাংলায় হয়েছে, হয়নি তা নয়। বিক্রম দা, আমি আপনাকে মানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে, মানে বাংলায় পুরো সিনেমার মতন হচ্ছে। 2.5 ঘন্টা পরে এখন আমাদের প্রতিনিধি মেঘাদ ওর ফ্রেমটা এবং সাউন্ডটা আমি আপ করতে বলবো। 2.5 ঘন্টা পরে দমকল মন্ত্রী ফোন করে বলছে আরো গাড়ি পাঠাও। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পদত্যাগ করুন বা পদত্যাগ করান এদের। শুনি নেট পাম্প 20 করে দিন। প্লাস্টিক আছে, ভর্তি প্লাস্টিক আছে, প্লাস্টিক। আর জেট বাড়াতে হবে। একটু তাড়াতাড়ি বলে দিন। হ্যাঁ, মুখে লেগে যাবে না। পেছন দিয়ে ওইটা সব করে না, না এটা লোকাল যারা হয় না এমন প্লিজ আমরা আগে যতটা পেরেছি করেছি। না ঠিক আছে, হবে না দাদা। সিলিন্ডার যেভাবে সুজিত বাবু 2.5 ঘন্টা পর আপনি এলেন এই মুহূর্তে, পুরো দাউ দাউ করে 2.5 ঘন্টা। দেখুন দিদি, 2.5 ঘন্টা আমি কি এখানে থাকি নাকি? 2.5 ঘন্টা আমি কোথায় দাউ দাউ করে এখনো আগুন জ্বলছে। আপনি বলছেন দমকলে যে আপনি বলছেন এখন গাড়ি পাঠাতে, আপনি নিজে বলছেন গাড়ি পাঠাতে, নিজে দাঁড়িয়ে আপনি এখন দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে ফোন করছেন। সুজিত বাবু এখন আপনি এখন দাঁড়িয়ে ফোন করে বলছেন তাড়াতাড়ি ঠেলবেন না, একটা মহিলাকে ঠেলতে পারেন না আপনি? কিসের ভিত্তিতে একটা মহিলাকে ঠেলছেন আপনি? পরিস্থিতি কিছুক্ষণ আগে আগুন লেগেছে, স্থানীয় মানুষরা খুব সহযোগিতা করেছে। আর এখানে আমাদের বিধায়কও আছে, আমি নিজেও এসেছি। আমরা নেট পাম্প এই মুহূর্তে ময়ূক তুমি সেই ছবি দেখতে পেলেন, তিনি বলছেন যে আমি তো ছিলাম না, তাই এখানে এসে এখন ফোন করছে। 10 থেকে 12টা গাড়ি কাজ করছে এখানে। আর এখানকার মানুষ খুব সহযোগিতা করেছে। ঘটনা হয়েছে, আগুন লেগেছে, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি। এখনো পর্যন্ত 10 থেকে 12টার মতো ইঞ্জিন এসছে। আমরা নেট পাম্প 20 করেছি, 10 থেকে 12টা গাড়ি এখানে এসছে। এখানকার মানুষরা খুব সহযোগিতা করেছে।
আর আমাদের কাজ চলছে, ঠিক আছে? দেখুন, এত দূর আসতে গেলে একটু তো সমস্যা হয়, কিন্তু স্থানীয় মানুষরা অনেক সহযোগিতা করেছে। আর প্রত্যেক জায়গায় স্থানীয় মানুষরা সহযোগিতা করে। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমাকে কন্ট্রোল থেকে ফোন করে, আমি নিজে আসি, এখানে বিধায়ক স্থানীয় তার সঙ্গে যোগাযোগ থাকে, তিনি নিজে এসছেন, এখানকার সমস্ত প্রধান থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই এখানে আছে। একটা পরিস্থিতি হয়েছে, অনেক প্লাস্টিক আছে, দাহ্য পদার্থ আছে, এটা কন্ট্রোলে তো একটু সময় লাগবে, কিন্তু আগুন আর বাড়বে না, এটুকু বলতে পারি। তা ঘর বলছে ওরা, যেটা বলছে, দেখুন আমি তো নিজে দেখিনি, শুনেছি 20-25টা কি 30টা ঘর হতে পারে, কিন্তু প্রচুর প্লাস্টিক এখানে ছিল মজুদ, সেইটা জ্বলছে, কমে যাবে, ঠিক আছে? সবাই বেরিয়ে আসতে পেরেছে? তাই বলছে এখানকার মানুষরা, বলেছে সবাই মানুষ, কোনো মানুষ ছিল না এখানে, শুধু সবাই ঠিক রয়েছে এই মুহূর্তে? তাই বলছে তো, ঘর বাড়ি আর কটা ইঞ্জিন আসতে পারে দাদা? সুজিত বাবু, আর কটা ইঞ্জিন আসতে পারে? আর কটা ইঞ্জিন আসতে পারে এখন? নেট পাম্প 20 করেছি, নেট পাম্প 20 এখনো পর্যন্ত করেছি এখনো পর্যন্ত 10-12টা গাড়ি এসে এই মুহূর্তে রয়েছে আনন্দমোহন, এই মুহূর্তে রয়েছে আনন্দমোহনের কাছেও এই মুহূর্তে যাব। ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে। 2.5 ঘন্টা পরে এখন 20টা ইঞ্জিনের কথা বলা হচ্ছে। জাস্ট 2.5 ঘন্টা জ্বলতে দেওয়া হলো সবকিছু। মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার টিম তো মাঝে মধ্যেই জবাব চায় বাংলা মনিটরিং করে, আপনার টিমকে বলুন ক্রীড়ামন্ত্রীর পরে দমকল মন্ত্রীর পদত্যাগপত্রটা চাইতে নিজের কাছে দমকল মন্ত্রকটা নিন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়লগগুলো দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমকল মন্ত্রী করুন, কারণ আপনারা দুজন বাদে সবাই তো খারাপ, আপনারা ভালো শুধু। কাসেম আলী আর মানস ভট্টাচার্য রয়েছেন। কাসেমদা কি বলবেন? জ্বলতে দেওয়া হলো ঘুনি বস্তি, আপনি নিজে এখানে বসে লাগাতার শো করে গেছেন এই ঘুনি বস্তি নিয়ে, মাসুদ কলোনি নিয়ে, জাস্ট পুড়িয়ে দেওয়া হলো, এভিডেন্স ডিস্ট্রাকশন। লেক টাউন থেকে ঘুনির দূরত্ব মাত্র 10 মিনিট। না, উনি বলছেন আমি কি এখানে থাকি? লেক টাউন থেকে ঘুনি যাত্রাগাছির দূরত্ব মাত্র 10 মিনিট। লেক টাউনে মন্ত্রী মহোদয় থাকেন, মন্ত্রী মহোদয়ের লালবাতি নীলবাতি আছেন, হুইসেল আছে, বাজিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে যেখানে দুর্ঘটনাস্থল তিনি পৌঁছতে পারতেন। আসলে এরা খেলা মেলায় মত্ত, এরা হ্যাঁ, আপনি আমি শিডিউল পাইনি বলে দেরিতে এলাম, আমি শিডিউল পাইনি বলে দেরিতে। আচ্ছা শুনুন, এই মানে সুজিত বসু কি খেলা মেলা নিয়ে আটকেছিলেন? মত্ত, এরা খেলা মেলা কি রাস্তায় আটকেছিলেন? চমৎকার। এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী, তিনি যদি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে ল্যাম্পপোস্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে পারেন, তাহলে এই সুজিত বসু তোলাবাজ তিনি কেন গ্রেপ্তার হবেন না? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে 2026 নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে ছাত্র যুব সমাজকে যেভাবে তাদের আবেগে আঘাত মেরেছে, এটা কিন্তু অত্যন্ত দৃষ্টিকটু বিষয়। এই সুজিত বসু, অরূপ বিশ্বাসকে কোমরে দড়ি বেঁধে, আই রিপিট, কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করা উচিত। আপনারা শুধু রাজ্যের নয়, গোটা বিশ্বের কাছে বাঙালি জাতি। আমি একবার একটু আনন্দমোহন, আমার দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে, আনন্দমোহন ঝা, এই মুহূর্তে আনন্দমোহন ঝা। মোহন, তুমি ওখানে কি দেখতে পাচ্ছ একবার একটু বলো, এবং তারপরে আমি মেঘার কাছে আবার যাব। মোহন, দেখো যেটা বিষয়, যে 2.5 ঘন্টা ধরে আগুন, এলাকার মানুষ তারা খাই থেকে জল তুলে নিবানোর চেষ্টা করছে। সাধারণ এলাকার মানুষের সাথে একটু কথা বলো। তারা কিন্তু এখানে প্রায় 500 মানুষ। একদম দাদা কি বলবেন দাদা? আপনারা তো দেখলাম যে ছেলেমেয়েরা নিজেরা, আমরা তো কাজ করছি, এখানে বর্জ্য পদার্থ যেটা আগুন জ্বলে সেরকমই জিনিসপত্র থাকে, যার কারণে আমরা সেইগুলো বার করছি। আর দমকল আমাদের সহযোগিতা করেছে, কিন্তু দমকল হয়তো আমাদের ভিতরে একটু আসতে দেরি হয়েছে, কিন্তু দমকলের এখন মিনিমাম 15টা ইঞ্জিন আছে, মানে এসে এখন নিয়ন্ত্রণ করছে তারা। কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে, এটা সিস্টেমের বাইরে। কিছু কিছু সময় এখানে প্রায় 9 করে গেলে 400 থেকে 500 পরিবার এখানে থাকতো। এখনো তো আগুন জ্বলছে, 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে জ্বলছে। আমি ফের বললাম না, যে যেটা আগুন লাগার প্রয়োজন, মানে যা যা দরকার আগুনটা বেশি করে জ্বলার জন্য, তাই জিনিস এখানে থাকতো, বিশেষ করে কাগজপত্রটা বেশি আছে। আচ্ছা, এখানে আরো এখানেই তো বাংলাদেশি অনুপ্রবেশকারী অনেকে ছিল বলে একটা সময় রিপোর্টিং হয়েছিল।
আগুনের লেগেছে, কিন্তু আমাদের অনেক সব ভাইদের আই কার্ড। তুমি এটা বললে যে এখানে কিন্তু কিছু কিছু ঘর খালি হয়েছিল ঠিকই, তবে এখানে প্রায় 500-র মতো মানুষ তারা কিন্তু বর্তমানে থাকছিলেন, এমনটাই কিন্তু স্থানীয় যারা রয়েছেন। কিন্তু 2.5 ঘন্টা ধরে আগুন নেভানো গেল না কেন মোহন, এটা জিজ্ঞেস করো। মেসির মূর্তি ধোয়ার জন্য সেখানে দমকলের ইঞ্জিন ব্যবহার হচ্ছে, 2.5 ঘন্টা ধরে জল পাওয়া গেল না। কি হয়েছে, আই কার্ড আধার কার্ড গুলো আমাদের সব কাগজপত্রগুলো সব পুড়ে গিয়েছে। আমরা একদম মানে খুবই অবস্থা খারাপ। আপনার যা আই কার্ড আধার কার্ড সব পুড়ে গেছে। এবার কি করবেন তাহলে? এটা আমরা আমাদের সরকারের কাছে আমরা অভিযোগ জানাবো যে আমাদের এই সমস্যা আছে, আমাদের সব পুড়ে গেছে। আবহাওয়া চলছে, তার মধ্যে এগুলো পুড়ে গেছে, সব পুড়ে গেছে। এবার কি হবে তাহলে? আমরা সরকারের উপরে আস্থা রাখছি, সরকার আমাদের কি করে। আচ্ছা, আগুন আগুন আশা করছেন তাড়াতাড়ি নিভে যাবে? আগুন 1 ঘন্টার মধ্যে আয়ত্ত এসে যাবে। তারা বলছেন, কি বলবেন ভাই আপনারা, কি বলবেন যে আগুন তাড়াতাড়ি নিভে গেলে খুব ভালো হয়, কি বলবেন? খুব দমকলের দরকার আছে কি আরো? আছে, এসেও মেশিনে কাজ হয়নি, একটাও ঘর বাঁচাতে পারেনি। দমকল এসে একটাও ঘর বাঁচাতে পারেনি, যা জল বার হয়েছে। 8 ঘন্টা ধরে মেশিন চেষ্টা করেছে, জল বার হয়নি। একটা পাইপ এনে ব্যবহার করলো, তাও মাজা দিয়ে বার হয়ে যাচ্ছে। এটাই চেষ্টা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন যারা পড়াশোনা করেছে সে সার্টিফিকেট তো পুড়ে গেল, সবই যাবে, মানে ঘরের কিছু নেই, সব ভস্ম হয়ে গেছে, একটাও ঠেকা যাবে। কাগজপত্র সব পুড়ে গেল। অর্থাৎ এখানকার মানুষ কিন্তু জানাচ্ছেন, বারবার জানাচ্ছেন যে তারা এবং তার পাশাপাশি সুজিত বসুকে প্রশ্ন করা হয়েছিল। সুজিত বসুর প্রচুর কাজ, টিকিট বিলি করা, বিনা পয়সার টিকিট বিলি করা, মেসির মূর্তিতে মালা দেওয়া, মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলা, সুজিত বসুর প্রচুর কাজ। সুজিত বসুকে প্রশ্ন করা হয়েছিল আপনি আসতে 2.5 ঘন্টা লাগালেন কেন? আমাদের প্রতিনিধি মেঘাকে কি উত্তর দিয়েছে একবার শুনি। সুজিত বাবু, 2.5 ঘন্টা পর আপনি এলেন এই মুহূর্তে, পুরো দাউ দাউ করে। 2.5 ঘন্টা দেখুন দিদি, 2.5 ঘন্টা আমি কি এখানে থাকি নাকি? 2.5 ঘন্টা আমি কোথায়? দাউ দাউ করে এখনো আগুন জ্বলছে। আপনি বলছেন দমকলে যে আপনি বলছেন এখন গাড়ি পাঠাতে, আপনি নিজে বলছেন গাড়ি পাঠাতে, নিজে দাঁড়িয়ে আপনি এখন দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে ফোন করছেন। ঠেলবেন না, একটা মহিলাকে ঠেলতে পারেন না আপনি? কিসের ভিত্তিতে একটা মহিলাকে ঠেলছেন আপনি? প্রবলেমটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পদত্যাগ করা উচিত, তিনি পদত্যাগ না করে না আরও বেশি বেশি করে মন্ত্রিত্ব নিজে নিচ্ছেন অপদার্থতার একটা মহাকাব্য লেখার জন্য। অরূপ বিশ্বাস খুব বাজে, সুজিত বসু খুব বাজে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ভালো। তাহলে 2.5 ঘন্টা ধরে আগুনটা যে লাগলো, জ্বললো, সমস্ত নথি পুড়ে গেল, এটা মেনে নিতে হবে। এটা একটা গেম প্ল্যান। SIR এর আবহে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের যে বাড়িগুলো ছিল পকেটে পকেটে, সেগুলোকে পুড়িয়ে দেওয়া, নথি নষ্ট করে দেওয়া, স্থানীয়দেরও নথি নষ্ট হয়ে গেল। স্থানীয়রা এবার ক্ষিপ্ত হবে, বলবে আমাদের তো সব নথি চলে গেছে, আমরা এবার হিয়ারিংয়ে যাব কি করে? বাংলাদেশিদেরকে তার পাশে ঢুকিয়ে দিয়ে CEO অফিস ঘেরাও করার হয়তো প্ল্যান হবে। প্রবলেমটা হচ্ছে আমাদের রাজ্যের দমকল মন্ত্রী, তিনি সেলফি তুলতে ব্যস্ত থাকেন। তিনি জলের বোতলের স্ক্যাম সেটা দেখেও চুপ করে থাকেন। মেসির একটা ব্যক্তিগত মূর্তি, ভালোই হয়েছে সেই মূর্তিটা, যতবার আসবো যাবো ততবার মনে থাকবে। এই আদেখলাপনা এবং হ্যাংলামির জন্য তৃণমূল কংগ্রেসের আমাদের কোনো ফুটপ্রিন্ট থাকলো না লিওনেল মেসির টাইম লাইনে। ওই মেসিটাকে ধোয়ার জন্য, ওই মেসির মূর্তিটাকে ধোয়ার জন্য প্রতিদিন দমকলের জল ব্যবহার করা হচ্ছে, আর ঘুনি বস্তিতে 2.5 ঘন্টা ধরে জ্বলতে দেওয়া হচ্ছে। এই বাংলাতে আপনি দেখে নিন আপনি কোন জায়গায় আছেন। আপনি তৃণমূল, মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল, তাহলে আপনি সেফ। আপনি সাধারণ তৃণমূল যদি হন, এই যে ঘুনি বস্তিতেই আমাদের প্রতিনিধিদের বড় বড় যারা লেকচার দিয়েছিল, তাদের অবস্থাটাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই করে ছাড়লেন। কারণ বলির পাঠা যখন কাউকে করতে হয়, তখন কে তৃণমূল, কে বেশি তৃণমূল, কে কাছের তৃণমূল, কে 20 বছরের তৃণমূল ম্যাটার করে না। পরিবারতন্ত্র বাঁচাতে হবে, আমার চারপাশের লোকেদের বাঁচাতে হবে, সেটাই বাঁচানো হচ্ছে। আর বাকি সব বলির পাঠা, নাটের গুরুকে সেভ রাখতে হবে। ছোট্ট বিরতির পর আবার এই আগুনের আপডেটস নিয়ে আসছি, সঙ্গে থাকুন।
চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH